হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ তোমাদের করাবো নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড সামেটিভ 2025। দেখো পেজ নাম্বার 246 পাতায় আজকে স্কুল নাম্বার নিয়েছি 18 নম্বর স্কুল। এর আগের 1 থেকে 17 নম্বর স্কুল তোমাদের দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও। অনেকে কমেন্ট করছো 17 নম্বর স্কুল দেওয়া হয়নি বা 14 নম্বর স্কুল দেওয়া হয়নি। দেখো তোমাদের বলছি যে 1 থেকে 17 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 8 নম্বর স্কুল করাবো। তো আগের ক্লাসগুলো দেওয়া হয়েছে, তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে পরপর ক্লাসগুলো। অনেকে কমেন্ট করছো ক্লাসগুলো পাচ্ছ না, ক্লাসগুলো তোমরা ভালো করে দেখার চেষ্টা করো, তোমরা কিন্তু পাবা। ঠিক আছে, আমার চ্যানেলে যেটা বললাম প্লে লিস্টে গিয়ে দেখো, তোমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু পেয়ে যাবা। তো চলো আর দেরি করবো না আমরা বেশি, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা তাড়াতাড়ি করে শুরু করে দেবো। তোমরাও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো একের 1 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে। এখানে দেখো √11 এই যে সংখ্যাটি আছে, একে দশমিকে যদি প্রকাশ করা হয় তাহলে সংখ্যাটি কোন সংখ্যা পাওয়া যাবে। তো √11 যেটা আছে মানে 11-এর বর্গমূল, তাহলে √11 সংখ্যাটা অমূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যা হয় অনাবৃত্ত এবং অসীম দশমিক সংখ্যা পাওয়া যায়। আচ্ছা, অনাবৃত্ত অসীম দশমিক সংখ্যা এর সম্বন্ধে তোমাদের যদি বলি, দেখো জিনিসটা কি। দেখো কোনো একটি সংখ্যা আমি এখানে লিখছি, দেখো অমূলদ সংখ্যা কীভাবে দেখায়। ধরো 1.233 233 ঠিক আছে, আবার 23333। লক্ষ্য করে এখানে 1.23 আবার 233, দেখো 3টা কিন্তু বেড়ে চলেছে, একবার করে বাড়ছে। তাহলে এইরকম সংখ্যাগুলো কিন্তু কি, এগুলোকে বলা হয় অনাবৃত্ত, মানে আবৃত্ত করা যাবে না, অনাবৃত্ত সংখ্যা এগুলো। এবং অসীম সংখ্যা চলতি আছে ... তার জন্য আমরা অসীম, অনাবৃত্ত, অসীম দশমিক সংখ্যা এই সংখ্যাটাকে বলবো। তারপরে আবৃত দশমিক সংখ্যা তোমাদের দেখায়, যাকে মূলদ সংখ্যা বলা হয়। যেরকম 1.24 এভাবে সংখ্যাগুলো চলছে। তাহলে এখানে দেখো 24 এরা কিন্তু রিপিট আসছে, তাহলে এটাকে 1.24 এভাবে করে আবৃত হয়। কে রিপিট আসছে? 24, তাই 2-এর মাথায় আবৃত, 4-এর মাথায় আবৃত, এভাবে আবৃত দিয়ে তোমরা থেমে নিতে পারবা সংখ্যাটাকে। তাহলে এই সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা, ঠিক আছে, এটা মনে রাখো। আবৃত দশমিক সংখ্যাগুলো কি হয়? মূলদ সংখ্যা বলা হয়। তাহলে দেখো এখানে কিন্তু আবৃত করা যাবে না এখানে, তার জন্য এটাকে বলা হয় অনাবৃত্ত এবং অসীম চলতেই আছে। তাহলে এভাবে বুঝতে হবে যে কোনো অমূলদ সংখ্যা আমাদের হয় অনাবৃত্ত এবং অসীম দশমিক সংখ্যা পাওয়া যায়। তাহলে অ্যান্সারটা সি নাম্বার। 2 নম্বর প্রশ্ন দেখো, আমাদের বলেছে একটি দ্রব্য 178 টাকায় বিক্রি করলে 11% ক্ষতি হয়, দ্রব্যটি কী মূল্যে বিক্রি করলে 11% লাভ হবে? চলো ভালো প্রশ্ন। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে আমাদের যেটা বলেছে প্রথমে ক্ষতি বলেছে তো 11%, তাহলে এই যে আমাদের ক্ষতি বলেছে, ক্ষতি সমান 11%। এই ক্ষতি থেকে দেখো এখানে একটি দ্রব্য 178 টাকায় বিক্রি করে, বিক্রি মূল্য দেওয়া আছে, তো বিক্রি মূল্য দেওয়া আছে আর এই ক্ষতি 11%, এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। কি করে? তো লক্ষ্য করে এখানে ক্ষতি 11% মানে আমরা যদি বলি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, এই যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? ক্ষতি যখন হয়েছে তা ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কিন্তু ছোট হবে। ছোট বলতে এই যে 100 থেকে 100 টাকা ক্রয় মূল্য ছিল না, আর ক্ষতিটা বাদ দিয়ে দাও, 11 বিয়োগ করে দাও, এভাবে তোমরা পেয়ে যাবা বিক্রয় মূল্য পেয়ে যাবা। তাহলে এখানে বিয়োগ করো, 100 থেকে যদি 11 বিয়োগ করো তোমরা পেয়ে যাবে কত? 89 পেয়ে যাবা। তাহলে দেখো বিক্রয় মূল্য কত? 89। এবার দেখো আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে কথাটা যদি ঘুরিয়ে বলি, আমরা যে বলবো যে 89 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? দেখো ক্রয় মূল্য কিন্তু বেরিয়ে আসবে, ক্রয় মূল্য হবে 100 টাকা। এই যে এই কথাটাকে আমরা ঘুরিয়ে বললাম। এবার 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 1 কম হবে, 100/89 টাকা। এবার দেখো বিক্রয় মূল্য কিন্তু এখানে দেওয়া আছে 178 টাকা, তাহলে 178 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, তাহলে 100/89 গুণিত 178 টাকা। দেখো এটা সরল করে আমরা কি পাবো? ক্রয় মূল্য বেরিয়ে আসবে এখানে। তাহলে চলো সরলটা দেখাই। এখানে দেখো লক্ষ্য করো, যদি কাটাকাটি করো, এই যে 89 2-এ
178 হবে। একে 2 দিয়ে গুণ করে 178 পেয়ে যাবা। আর 100 দিয়ে গুণ করে তোমরা পেয়ে যাবা 200 টাকা। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, যেটা আমরা সিপি বলি, সিপি কস্ট প্রাইস, ক্রয় মূল্য পেয়ে গেলাম। আচ্ছা, আমাদের বের করতে হবে কি, যে দ্রব্যটি কী মূল্যে বিক্রি করলে 11% লাভ হবে, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। তা 11% লাভ থেকে দেখো দ্রব্যটির কিন্তু আমরা ক্রয় মূল্য তো পেয়ে গেলাম। তা দ্রব্যটির ক্রয় মূল্য 200 টাকা, 200 টাকায় ক্রয় করেছে, এবং এই যে লাভ হয়েছে 11%, ক্রয় মূল্য জানা হয়ে গেছে আর 11% লাভ জানা আছে, তাহলে আমরা কিন্তু দেখো আমরা বিক্রয় মূল্য কিন্তু এখান থেকে পেয়ে যাব। তাহলে এবার লক্ষ্য করে এখানে আমরা লিখব লাভ হয়েছে কত, 11%। তাহলে এখানে আমরা এই যে লাভ থেকে বলতে পারবো যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, দেখো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, এখানে যেহেতু লাভ হয়েছে বিক্রয় মূল্য বেশি হবে, তাহলে 100 যোগ 11, এই যে এখানে লাভটা যোগ করে দিবা, তাহলে 100 কত হয়ে যাবে, এটা 111 টাকা। এই যে আমাদের এটা হয়ে যাবে বিক্রয় মূল্য 111 টাকা। আচ্ছা, তাহলে এবার দেখো তো, আমাদের যদি বলি 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বের হবে, তাহলে 111/100 টাকা। এবার দেখো ক্রয় মূল্য আমাদের 200 টাকা জানা আছে, তা আমরা বলবো 200 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, তাহলে 111/100 গুণিত 200। এই যে দেখো, তাহলে এখানে এই দুটো শূন্য কেটে দিলাম। এবার দেখো এই যে 111 দিয়ে গুণ করে নাও, তাহলে এখানে 222 পেয়ে যাবা, 222 টাকা। এটাই কিন্তু আমাদের বিক্রয় মূল্য, মানে 222 টাকায় বিক্রি করলে তখন সেই দ্রব্যের লাভ হবে 11%, তা 222 টাকা বিক্রয় মূল্য হবে। অ্যান্সারটা সি নাম্বার অপশান। পরের প্রশ্নে আমরা চলে যাব। আচ্ছা, এরপরে দেখো 1-এর 3 নম্বর প্রশ্ন আমরা যদি চলে যাই, দেখো এই যে 1-এর 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, 1-এর 3 নম্বর প্রশ্নটা আমাদের, এটা দেখো আগের ক্লাসে আমরা করে দিয়েছি, তোমাদের যেতে হবে স্কুল নাম্বার 4 নাম্বার স্কুলে 1-এর 2 নাম্বার, ঠিক আছে? তো সেখানে গিয়ে তোমরা অঙ্কটা দেখে নিতে পারবা। 4 নাম্বার প্রশ্ন করাবো। দেখো 4-এর প্রশ্নটা আমাদের কি বলেছে, দেখো 4-এর প্রশ্নটা আমাদের বলেছে এখানে যে এই যে দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণ দুটির যে শর্ত অসংখ্য সমাধান থাকবে, মানে যে শর্তে অসংখ্য সমাধান পাওয়া যাবে কোন শর্তে, দেখো এই যে এ নাম্বার অপশানটা আছে না, মানে এক্সের সহগের অনুপাত, দুটো সমীকরণের এক্সের সহগের অনুপাতটা সমান সমান হবে ওয়াইয়ের সহগের অনুপাতের সঙ্গে, সমান সমান হয়ে যাবে ধ্রুবক সংখ্যার অনুপাতের সঙ্গে, ঠিক আছে? এই শর্তে, এইভাবে শর্তটা যদি স্যাটিসফাই করে, তখনই বলতে পারবো এই দুটো সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। তাহলে এ নাম্বার অপশানটা আমাদের উত্তর। 5 নাম্বার প্রশ্ন। 5-এর প্রশ্ন দেখো আমাদের এই যেটা সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে আমাদের দেখাতে হবে এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এর সাহায্য নিয়ে। তো দেখো এর সাহায্য নিয়েই কিন্তু আমরা এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ দেখাবো। খুব ভালো প্রশ্ন। দেখো আমরা কিভাবে করাবো, এখানে দেখো আমরা প্রথমে যে রাশি, যে সমীকরণটা দেওয়া আছে না, তাকে আমরা টুকে নিই। আমাদের দেওয়া আছে কত, দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1 দেওয়া আছে না। আমরা প্রথমে এক কাজ করি, এই যে এক্স আছে এখানে, তাহলে এক্সের মানটা আমরা বের করে নিই। তাহলে এক্স সমান কত হবে, 1 মাইনাস, দেখো এই যে ওয়াইটা এইদিকে চলে যাবে মাইনাস ওয়াই, আর জেডটা ডান দিকে চলে যাবে মাইনাস জেড। এক্সের মানটা বের করে নিলাম। এবার দেখো এখানে এক্সের সঙ্গে প্লাস ওয়াই জেড আছে না, তাহলে আমরা উভয় পক্ষে ওয়াই জেড যোগ করে নিব। এই তো এক্স তো আছেই, তার সঙ্গে যোগ করবো কত, ওয়াই জেড, বাদিকে যোগ করলাম, আর এদিকে আছে 1 মাইনাস ওয়াই মাইনাস জেড, এখানেও যোগ করতে হবে আমাদের কত, ওয়াই জেড। লক্ষ্য করো এই যে যেটা আছে সেটার মধ্যে আমরা সাজিয়ে নিয়েছি, দেখো বাম পক্ষে চলে এসেছে। এবার দেখো এখানে এর উৎপাদকের বিশ্লেষণটাই হবে এর উৎপাদকের বিশ্লেষণ, তখনই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। চলো এদের উৎপাদকের বিশ্লেষণ করব। প্রথমে আমরা সাজিয়ে নিই, 1 মাইনাস জেড করি, তারপরে আমরা মাইনাস ওয়াই লিখলাম, প্লাস ওয়াই জেড লিখে দিলাম। এবার দেখো এখান থেকে আমরা 1 কমন নিয়ে নেব, মানে কোনো কিছু কমন না গেলে আমরা 1 কমন নেব এই দুটো থেকে। তাহলে 1 মাইনাস জেড রয়ে গেল, আর এখান থেকে মাইনাস, দেখো ওয়াই কমন যাচ্ছে এই দুটো থেকে, তাহলে এখানে মাইনাস ওয়াই কমন নিলে পরে এখানে কিছু নাই তো 1 আছে, আর মাইনাস প্লাস এটা মাইনাস হয়ে যাবে, ওয়াই তো নিয়ে নিয়েছি, তাহলে জেড আছে,
এই যে দেখো করো, এই দুটো পার্ট আবার দেখো সমান হয়ে গেছে। তাহলে এই দুটো থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম। তো পরে কি থাকলো, এটা তো নেওয়া হয়ে গেছে, 1 আছে, আর এখানে এটা নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস ওয়াই আছে, মাইনাস ওয়াই। দেখো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে আমাদের তো বলেছিল এই রাশির উৎপাদকের বিশ্লেষণ, সেটা আমরা এটা পেয়ে গেলাম। দেখো আমাদের কত নম্বর অপশান মিলছে, এই যে 1 মাইনাস জেড ইন্টু 1 মাইনাস ওয়াই, কোথায় আছে এটা, এটা এ নাম্বার অপশানে আমরা দেখতে পাচ্ছি, অ্যান্সারটা এ নাম্বার। আচ্ছা 6 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো। আচ্ছা 6 নম্বর প্রশ্নটা আমরা আগের স্কুলে আমরা করে দিয়েছি, তোমাদের যেতে হবে স্কুল নাম্বার 4 নম্বর স্কুলে, সেখানে দেখবা 1-এ 3 নম্বর যে প্রশ্নটা আছে, ঠিক আছে। আচ্ছা আমরা চলে আসবো কত নম্বর প্রশ্নে, আমরা 7 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো এখানে 7 নম্বর প্রশ্নটা যেটা বলেছি, ভালো প্রশ্ন আছে। এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলির অক্ষদ্বয়ের সমান্তরাল, মানে এমন একটা আয়তক্ষেত্র আছে এবিসিডি, সেই আয়তক্ষেত্রটা অক্ষদ্বয়ের সঙ্গে সমান্তরাল হবে, ঠিক আছে। আর বি ও ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তো এ ও সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। খুব ভালো প্রশ্ন। দেখো তাহলে আমরা যদি এইভাবে তৈরি করি, এই যে ওয়াই অক্ষ আর এই যে এক্স অক্ষ, তাহলে এবিসিডিটা এই যে আয়তক্ষেত্রটা অক্ষ দুটির সঙ্গে সমান্তরাল বলতে দেখো এইভাবে তৈরি করতে পারবো আমরা একটা সামুদ্রিক না আয়তক্ষেত্র। দেখো এই যে আমাদের একটা আয়তক্ষেত্র তৈরি করলাম। এবার দেখো এখানে এই যে দেখো বি এবং ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে বি বিন্দুর আগে দেখো কত আছে 8,4, তাহলে আমরা দেখো 8,4 আর ডি বিন্দুটা আছে 3,7, 3,7। তা দেখো এখানে আমরা এই যে এই দুটি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে তৈরি করতে পারবো, যে ডি বিন্দুটা কোনটা হবে আর বি বিন্দুটা কোনটা হবে। তাহলে এই যে বি বিন্দুটা 8,4 আছে না, দেখো এদিকে এখান থেকে 8 ঘর, এদিকে 4 ঘর, মানে এখানে আমরা বি বিন্দুটা বলতে পারবো এটা, এই যে 8,4। ওকে, এদিক থেকে 8 ঘর আসলাম, তারপর এদিকে 4 ঘরে গেলাম, বি বিন্দুটা 8,4। এবার ডি বিন্দুটা দেখো 3,7, মানে 3, এখান থেকে 3 ধরে নাও, এই যে 3 একক, আর এভাবে 7 একক চলে যাবা। তো 3,7 এটা আমরা ডি বিন্দু নিয়ে নেবো, এই বিন্দুটা আমাদের ডি, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3,7 এটা দেওয়া আছে। দেখো এভাবে তোমাদের কিন্তু হিসাবটা করতে হবে, যে 8,4 এখান থেকে 4 আর এখান থেকে 3, মানে এই যে এক্সের পার্টটা এখান থেকে 3, মানে এই জায়গাগুলো যদি দেখায়, ঠিক আছে, এইভাবে এটা কিন্তু আমাদের 3, তাই না। তাহলে এই যে 3 বলতে এই জায়গাটা 3, এই যে দূরত্বটা 3, এটাতে আমরা 4 পেয়ে গেছি, এই যে এটা যদি 4 হয় এই জায়গাটা, তাই এটা কিন্তু আমাদের 4 হবে এই জায়গাটাও। তাহলে এই যে 3,7, 7 বলতে এটা উপরে চলে যাবে, তাহলে এই যে আমাদের ডি বিন্দুটা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার এ বিন্দু আর সি বিন্দু, মানে এখানে যদি এ বিন্দুটা নিয়ে নিই, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের দরকার, আর এখানে সি বিন্দুর স্থানাঙ্ক দরকার। এখন দেখো এই যে বি আর ডি বিন্দুর পজিশন আমরা নিতে পারলাম। এবার কিন্তু দেখো এ বিন্দুর আর সি বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে আমরা তৈরি করতে পারবো। কিভাবে দেখো, দেখো এই জায়গায় কত আছে, এই যে এক্সের পার্টটা 3 আছে না, তাহলে এখানে আমরা 3 নিতে পারবো। আর এই জায়গাটা, এই যে এই বিন্দুর এই জায়গাটা দেখো এখান থেকে 4 গেছি, এই যে ওয়াইটা 4, তো এটা কিন্তু আমাদের 4 আছে, 3,4 এই বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। দেখো এদিকে 3, এদিকে 4, তাই না, এই যে 3 গেছে এখানে 3, আর এই যে আমরা এদিকে 4 গেছি, এই যে 4, তাহলে 3,4 এই বিন্দু স্থানাঙ্ক। এবার দেখো সি বিন্দু স্থানাঙ্ক বের করছি বুদ্ধি করে। দেখো সি বিন্দুটা এখান থেকে গেছে না, এই যে এখান থেকে কতটা, এই যে 8 এসেছে একবার, 8, তাহলে এটা কিন্তু 8 হবে এক্সের পার্টটা। আর ওয়াইয়ের পার্টটা দেখো, এই যে ওয়াইয়ের পার্টটা গেছি, এই যে এই ডিস্টেন্সটাই হবে এই ডিস্টেন্সটা, তাহলে এখানে আমাদের 7 একক গেছি, এই যে 7 একক, তাই না, এই যে ওয়াইয়ের পার্টটা, তাহলে এখান থেকে কত হবে 7 একক হবে। তা দেখো এটা আমাদের 7 হয়ে যাবে। তা দেখো সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, এ বিন্দু স্থানাঙ্ক 3,4 আর সি বিন্দুর স্থানাঙ্ক কত আমাদের এখানে 8,7। দেখো কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি। লক্ষ্য করো কোনটা অপশান মিলছে, বি নাম্বার অপশানটা মিলছে, 3,4 8,7, অ্যান্সারটা বি নাম্বার। আচ্ছা এরপরে আমরা চলে যাব কত নাম্বারে, 8 নাম্বার প্রশ্নে। 8 নাম্বার প্রশ্নটা আগের স্কুলে আমরা করে দিয়েছি। দেখো তোমাদের কোথায় যেতে হবে আমি এখানে বলে দিচ্ছি। আচ্ছা তোমাদের স্কুল নাম্বার তোমরা বলবো 8 নম্বর স্কুলে তোমরা চলে যাবা, সেখানে দেখবা 1-এর 9 নম্বর যে প্রশ্নটা আছে, একই প্রশ্ন আছে, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নিবা। আমরা 9 নম্বর প্রশ্নে চলে আসবো। আচ্ছা 8-এর যে বললাম, 8-এর অঙ্কটা কিন্তু খুব ভালো প্রশ্ন আছে, স্কুল নম্বর 8 1-এর 9 নম্বর গিয়ে ওখানে দেখবা, খুব ভালো প্রশ্ন। চলো 9 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের বলেছে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর পি ও কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে এপিটা দেখো
মানে এ বির 4 ভাগের 1 ভাগ আছে এপিটা 1/4 এবি, এবং এ কিউটাও এই যে এসির 4 ভাগের 1 ভাগ আছে এ কিউটা 1/4 এসি। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য বের করতে বলেছে। খুব ভালো প্রশ্ন আছে এটাও। দেখো আমরা প্রথমে এবিসি ত্রিভুজের ছবিটা তৈরি করে তোমাদের দেখাই। তাহলে এই যে আমাদের ত্রিভুজ, দেখো ত্রিভুজ এ বি আর সি। এবার দেখো আমাদের এখানে এই যে এ বি বাহুর এই যে এপিটা আছে না, এপিটা এমন জায়গায় হবে, ঠিক আছে, এই যে এখানে দেখো 4 মানে 4টা যদি ভাগ করা হয়, এই যে একটা ভাগ করলাম, এখানে আমরা আরেকটা ভাগ করব, এই যে একটা মানে 4 ভাগের এই যে এ বি এর 4 ভাগের 1 ভাগ হবে এপিটা, এমনভাবে আমাদের এখানে দেখাতে হবে। তাহলে দেখো মিডিল একটা পয়েন্ট নয়, এটা ধরো মধ্যবিন্দু নিয়ে নিলাম, মধ্যবিন্দু আমরা ধরো ডি ধরে নিলাম, ঠিক আছে, মধ্যবিন্দু ডি, আর এখানে একটা মধ্যবিন্দু নিয়ে নিলাম ই নিয়ে নিলাম, এটা কিন্তু মধ্যবিন্দু। ওকে, আচ্ছা, তাহলে এরা যদি মধ্যবিন্দু হয় তাহলে এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু নিয়ে নাও, ঠিক আছে। তাহলে এখানে দেখো এপি, পি এখানে নিয়ে নেবো, এই যে এপি মানে 4টা ভাগ, একটা ভাগ, দুটা ভাগ, 3টা ভাগ, 4টা ভাগ, এই ভাগগুলো কিন্তু সমান। যাই হোক ডিটা আমাদের একটু নিচে নেমে গেছে। ওকে, তাহলে এই যে ডি বিন্দুটা মধ্যবিন্দু, ডিটা একটু উপরে হওয়ার কথা ছিল। তো যাই হোক, তাহলে আমাদের যে এপিটা দেখো পুরো এ বি এর 4 ভাগের 1 ভাগ এপিটা, আর এখানে আমরা নিব দেখো এ কিউ নিয়ে নেব। তাহলে এ কিউটা এখানে তোমরা এই জায়গায় নিয়ে নাও, এই যে আমাদের এ কিউ। তাহলে এখানে এই যে এপি আর এ কিউ দেওয়া আছে, মানে এখানে আমরা পি কিউ, এই যে পি কিউটা যদি যোগ করি, এই পি কিউ দৈর্ঘ্য বের করতে বলেছে, তাই তো। আচ্ছা, আমাদের যে মধ্যবিন্দুগুলো এই যে ডি আর ই, এ বি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই আছে, তো এদেরকে আমরা যোগ করলাম। তাহলে লক্ষ্য করে এখানে এই যে ডিটা কী হয়, আমরা ডি এর মানটা পেয়ে যাব, এখানে হাফ সমান সমান হাফ বিসি হবে। এই যে বিসি বাহুর অর্ধেক হবে ডি, এটা আমরা জানি, এটা যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয় এবং অর্ধেক হবে। তাহলে আমরা ডি এর মানটা পেয়ে গেলাম। তাহলে এবার লক্ষ্য করো তো, এই যে এ ডি ই এই ত্রিভুজটা যদি লক্ষ্য করো, তাহলে এ ডি ই ত্রিভুজের দেখো এ ডি বাহুর মধ্যবিন্দু পি আর এখানে এ ই বাহুর মধ্যবিন্দু কিউ আছে, তাহলে এখানে পি কিউটা কী হবে, ডি এর অর্ধেক হয়ে যাবে না। তাহলে আমরা এখানে পি কিউর মানটা হাফ ডি বলতে পারবো সেই ত্রিভুজের উপপাদ্য থেকে। যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং অর্ধেক হয়। তাহলে এবার দেখো পি কিউর মানটা এবার পাবো আমরা। দেখো এখানে পি কিউর মানটা এই যে 1/2, এই যে ডির মানটা জানা আছে, কত জানা আছে 1/2 বিসি। দেখো ডির জায়গায় আমরা 1/2 বিসি বসিয়ে দিলাম মানটা, তাই এটা কত হয়ে গেল 1/4 বিসি। এই যে দেখো, তাহলে যে পি কিউর দৈর্ঘ্যটা আমরা পাবো এই যে বিসি এর দেখো 4 ভাগের 1 ভাগ পাবো পি কিউ দৈর্ঘ্যটা। তাহলে আমরা বি নম্বর অপশনটা দেখতে পাচ্ছি যে 1/4 বিসি হবে পি কিউর মানটা। এভাবে তোমরা কিন্তু অ্যান্সারটা বের করতে পারবা। খুব ভালো প্রশ্ন ছিল। চলে আসবো আমরা 10এর প্রশ্নটা। দেখো ওয়াই সমান সমান এফ এক্স সমান সমান আবার এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে এ এর মানটা বের করতে বলেছে, যেখানে এক্স সমান সমান এফ ওয়াই হবে। আচ্ছা, তা দেখো আমাদের এফ এক্স যখন দেওয়া আছে, তো চলো অঙ্কটা দেখো আমি সমাধান করে দেখাচ্ছি তোমাদের। দেখো লক্ষ্য করো এখানে আমাদের এফ এক্স দেওয়া আছে, তো এই দেখো এফ এক্স আমাদের দেওয়া আছে কত 2x + 3 দেওয়া আছে বাই 5x - a। তাহলে এফ এক্স যদি এটা দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে এফ ওয়াই বের করে নিতে পারবো। এফ ওয়াই বলতে এক্সের জায়গায় ওয়াই, তাহলে এখানে হয়ে যাবে 2y + 3, এটা হয়ে যাবে 5y - a। দেখো আমরা এক্সের জায়গায় ওয়াই বসিয়ে দিলাম, তাহলে এফ ওয়াই পেয়ে গেলাম। আচ্ছা, আর আমাদের দেখো এখান থেকে বলি, দেখো এই যে ওয়াইয়ের মানটা কোনটা, মানে এখান থেকে এই যে এফ এক্সের মানটা যা ওয়াইয়ের মানটা তা, তাহলে আমরা এখানে ওয়াইয়ের সমান সমান বলতে পারবো তো 2x + 3 বাই 5x - a। দেখো যে ওয়াই জায়গায় ওয়াইয়ের মানটা আমরা বসাতে পারবো, এই মানটা এখানে যে ওয়াই আছে, চলো আমরা বসিয়ে দিই। আর এফ ওয়াই দেখো এই যে এফ ওয়াইয়ের মান আবার এক্স, তাহলে এফ ওয়াই জায়গায় এক্স লিখে দেবো। তাহলে এদিকে এফ ওয়াই জায়গায় আমরা এক্স লিখে দিলাম, আর ওয়াইয়ের মান যে এটা, তার ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। চলো বসিয়ে দিই আমরা। তাহলে 2 ইন্টু বলতে আমরা এখানে এভাবে দিয়ে দিচ্ছি, এই যে 2x + 3 বাই 5x - a। এই দেখো ওয়াই জায়গায় ওয়াইয়ের মানটা বসালাম +3, আর এখানে 5 ইন্টু একইভাবে ওয়াইয়ের মানটা 2x + 3 5x - a।
আর নিচে এখানে ছিল মাইনাস এ ছিল আবার। দেখো এভাবে মানটা বসিয়ে দিলাম। এখান থেকে সরল করে আমাদের কার মানটা বের করতে হবে, আমাদের কিন্তু দেখো করো এখানে এর মানটা বের করতে বলেছে, এর মান। দেখো এর মানটা কিন্তু আমরা পেয়ে যাবো এখান থেকে। চলো সরলটা করি। তাহলে এখানে এক্স রয়ে গেল। এইদিকে দেখো এখানে আমাদের ভগ্নাংশের যোগবিয়োগ করতে হবে। তাহলে এই যে আমাদের মেন টার্ম, উপরে দেখো এটা যদি আমরা গুণ করি, এটা গুণ করে হয়ে যাবে এটা 4x প্লাস 2 দিয়ে সঙ্গে গুণ করতে পারবো উপরে। এই যে 2 দিয়ে 4 4x প্লাস আর 2 3 6 আর নিচে 5x মাইনাস এ প্লাস 3। একইভাবে এখানে করে নাও, পাই দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 10x প্লাস 5 3 15 আর নিচে 5x মাইনাস এ আর মাইনাস এ আছে। ওকে, এক্স সমান সমান এবার আমরা দেখো ভগ্নাংশে যোগবিয়োগ করবো। উপরে যে লসাগুটা যদি দেখো 5x মাইনাস এ লসাগু, চলো এটা 4x প্লাস 6 তো নেমে যাবে, এবার 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এটা প্লাস 3 5 15x আর মাইনাস 3a। দেখো এই 3 দিয়ে গুণ করে এটা পেয়ে যাবো ভগ্নাংশে যোগবিয়োগ করে। একইভাবে নিচে আমরা ভগ্নাংশে যোগবিয়োগ করবো। তাহলে এখানে যদি ভগ্নাংশ যোগবিয়োগ দেখাই, লসাগুটা 5x মাইনাস এ, তাহলে এখানে এই যে 10x প্লাস 15টা বসে যাবে আর মাইনাস এ দিয়ে গুণ হবে এর সঙ্গে। তাহলে মাইনাস 5ax আর মাইনাস মাইনাস এটা প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। দেখো এইভাবে দাঁড়াবে। আচ্ছা, আমাদের এই যে হরটা দেখো, হরটা সমান আছে বলে এই যে এই হরটা কাটাতে পারবো। তাহলে এখানে এক্স সমান সমান উপরে দেখো তো এই যে 4x আর 15x এটা কী হয়ে যাবে, এটা যোগ হয়ে 19x হয়ে যাবে, 19x। তারপরে দেখো প্লাস 6 আছে আর মাইনাস 3a আর নিচে এখানে দেখো এই যে 10x, সবাই কিন্তু এরা আলাদা আছে, তাহলে সেখানে বসিয়ে দাও 10x প্লাস 15 মাইনাস 5ax প্লাস এ স্কোয়ার, তার বসিয়ে দিলাম। এখন আমরা কী করব, বর্গগুণন করে নেব। চলো আমরা বর্গগুণনটা করে নিই। দেখো বর্গগুণনটা আমরা এভাবে করি। দেখো এই যে এক্সটা গুণ হবে কার সঙ্গে, এক্সটা গুণ হবে এর সঙ্গে গুণ হবে, তাই তো। তাহলে এর সঙ্গে গুণ করে আমরা বসিয়ে দেব। চলো বসাচ্ছি 10 আর এক্স, 10x স্কোয়ার প্লাস এখানে হবে 15x মাইনাস এখানে 5ax স্কোয়ার হয়ে যাবে এটার সঙ্গে প্লাস আর এ স্কোয়ার এক্স হয়ে যাবে। দেখো গুণ করে দিলাম সমান সমান, আর এটা তো বসে যাবে, এদিকে তো 1 আছে, এখানে 19x প্লাস 6 মাইনাস 3a বসিয়ে দিলাম। এবার দেখো এবার আমরা সবাইকে বাঁদিকে নিয়ে চলে আসবো। দেখো বাঁদিকে আমাদের যদি নিয়ে আসি, তাহলে এখানে 10s স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এটার সঙ্গে এই যে এটা তোমরা যোগ বিয়োগ করতে পারবা, এদিকে এসে বিয়োগ হয়ে যাবে মাইনাস 19। তাহলে এদিকে যদি যোগ বিয়োগ করো, তাহলে যোগ বিয়োগ করে দেখো তো কত পাবা। এখানে হচ্ছে আমাদের 15, এটা হচ্ছে মাইনাস 19। তাহলে এদিকে 15 দিকে মাইনাস 4, তো এটা মাইনাস 4x পাবা এই জায়গায়। এটা আমরা এখানে মাইনাস 4x হয়ে যাবে। তারপরে এটা আমরা বসিয়ে দেবো মাইনাস 5ax স্কোয়ার বসিয়ে দেবো, আর এখানে প্লাস এ স্কোয়ার এক্স বসিয়ে দেবো। আচ্ছা, মাইনাস 6 হয়ে যাবে আর এটা প্লাস 3 হয়ে যাবে। সবাইকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, 0। এবার চলো একটু আমরা সাজিয়ে লিখি। দেখো আমরা এই যে 10s স্কোয়ার আছে এর সঙ্গে আমরা একে সাজিয়ে নিই, এই যে মাইনাস 5ax স্কোয়ার কমন যাবে। তারপরে দেখো এই যে এর সঙ্গে আমরা একে সাজিয়ে দিই, এটাকে মাইনাস, এই যে এখানে দেখো আগে আমরা এখানে এটাকে লিখি প্লাস এ স্কোয়ার এক্সকে এটাকে লিখি, তারপর এটাকে লিখবো এই যে মাইনাস 4x। এবার এর সঙ্গে একে সাজিয়ে নিই আমরা। আচ্ছা, এটা এভাবে রাখি যেটা আছে থাক, ইজিক্যাল টু 0। এবার চলো কমন নাও। দেখো তো এখানে আমরা কত কমন নিতে পারবো, এখানে 5s স্কোয়ার কিন্তু কমন যাবে, 5s স্কোয়ার কমন এই দুটো থেকে। তাহলে এখানে কত রয়ে যাবে আমাদের 5 কমন যখন নিয়েছি, তাহলে এটা আমাদের হয়ে যাবে 2, এই জায়গাটা 2 মাইনাস আর 5s স্কোয়ার নিয়ে নিয়েছি মানে এ পরে আছে 2 মাইনাস এই থেকে যাবে। আর এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে কিন্তু আমরা কমন নিতে পারবো কত, x কমন যাবে। তাহলে x কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস 4 পেয়ে যাবা। আর এখান থেকে দেখো এখান থেকে মাইনাস 3 কমন নিতে পারবা, তাহলে এটা 3 দিয়ে 6 2 মাইনাস এ, 2 মাইনাস এ কিন্তু সব জায়গায় পাবো, এখানেও পাবো। এটাকে আমরা সাজিয়ে নেব উৎপাদকে। দেখো উৎপাদকে যদি সাজিয়ে নিই 5s স্কোয়ার 2 মাইনাস এ। আচ্ছা, এটাকে যদি আমরা ঘুরিয়ে নিই মাইনাস এক্স করে দিলাম, 4টা আগে লিখলাম আর এ স্কোয়ারটাকে আমরা পরে লিখলাম
-3 ইন্টু 2a মাইনাস এ বাদিকে করবো, যেহেতু 2টা আগে আছে 4টা আগে করলাম, এদিকে চেঞ্জ করলে মাইনাস বেরোবে, প্লাসটা মাইনাস করে দিয়েছে। 5s স্কোয়ার 2 মাইনাস এ, এটা রয়ে গেল মাইনাস এক্স, তবে এটাকে 4কে 2 স্কোয়ার করতে পারবো, 2 মাইনাস এ ইকুয়াল টু 0। এবার দেখো 5s স্কোয়ার 2 মাইনাস এ, এখানে দেখো আমরা সূত্র ফেলে দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা তো আছে এখানে, এই যে দেখো। এবার দেখো এই পার্টটা 3 জায়গায় আছে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কমন নিয়ে নেব, 2 মাইনাস এ কমন, 2 মাইনাস এ কমন নেওয়ার পর পরে থেকে গেল কি 5s স্কোয়ার মাইনাস এক্স, ঠিক আছে, মাইনাস এক্স, তার সঙ্গে এটা পরে আছে, এটাকে বড় বন্ধনী করে দাও। এটা 2 প্লাস এ আছে, আবার এর সঙ্গে এটা মাইনাস, এখানে 3 আছে, এই যে দেখো ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে দেখো দুটি রাশির গুণফল শূন্য হলে এই দুটি রাশির মধ্যে যে কেউ একজন শূন্য আছে, হয় এটা শূন্য নাহলে অথবা এটা শূন্য। আমরা কি করব, আমরা করলাম 2 মাইনাস এটাকে আমরা শূন্য করে দিলাম, তারপর আমাদের এর মান বের করতে হবে না, এটাকে শূন্য ধরে আমরা এর মানটা বের করে নেব। তার লক্ষ্য করে এখান থেকে এর মানটা কত হবে, এখানে হবে এর মানটা এ সমান সমান 2 হয়ে যাবে না, এই যে মাইনাস এদিকে প্লাস এ হয়ে যাবে, এবার ঘুরিয়ে নাও, এ সমান সমান 2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, উত্তর পেয়ে গেছি, এর মানটা 2। খুব ভালো প্রশ্ন ছিল। দেখো আমরা 10-এর প্রশ্ন করে দিলাম, 10-এর প্রশ্নটা কিন্তু এর মানটা আমরা 2 পাবো, যেটা সি নম্বর অপশনে আছে। 11 নম্বর বলেছি একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বৃত্তটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে দেখো এখানে ব্যাসার্ধ প্রথমে যদি আমরা আর ধরে নিই, তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল। এবার আর ছিল ব্যাসার্ধ, এবার আর এর কত বাড়াচ্ছে, আর এর 50%, ব্যাসার্ধের 50%, কাটাকাটি করে 2 পেয়ে যাবা। তাহলে এখানে দেখো দাঁড়িয়ে গেল এটা আর প্লাস এদিকে r/2 দাঁড়িয়ে গেল। তাহলে এটা দেখো ভগ্নাংশে যোগবিয়োগ করে 2 লসাগু 2r প্লাস r, তাই এটা তোমরা পেয়ে যাবা 3r/2 পেয়ে গেলা। তাহলে এখন ব্যাসার্ধ দাঁড়িয়ে গেলো এটা, তাহলে এখন ব্যাসার্ধ যদি এটা হয়, তাহলে এখান থেকে ক্ষেত্রফল পেয়ে যাব, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বলতে 3r/2 তার স্কোয়ার, তাহলে এখানে পাই, এটা 9 r²/4, আচ্ছা আমরা 9/4টা আগে লিখলাম, তারপরে আমরা পাই r² আমরা লিখে দিলাম। তাহলে দেখো এখন দেখো আগে ছিল ক্ষেত্রফল এটা, এখন হয়েছে ক্ষেত্রফল এটা, ক্ষেত্রফল কিন্তু বেড়েছে আগের চেয়ে, কত বেড়েছে, দেখো ক্ষেত্রফলটা বাড়বে, এই যে আগে ছিল কত 9, এই যে এখন যেটা পেলাম 9/4, এই যে বড় ক্ষেত্রফলটা আগে লিখো, আর আগে ছিল এটা পাই আর স্কোয়ার, ঠিক আছে, বড় থেকে ছোটো বিয়োগ করো, ক্ষেত্রফল কতটা বাড়লো সেটা আমাদের বেরিয়ে আসবে। তাহলে এটা দেখো এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, এখানে 4, 9 থেকে 4 বিয়োগ হবে, তো এটা 5 পেয়ে যাবো, 5/4 পাই আর স্কোয়ার পাবা ভগ্নাংশে যোগ বিয়োগ করে, এটা এতটা ক্ষেত্রফল বাড়লো। এবার দেখো শতকরা কতটা বাড়লো, শতকরা পাওয়ার যে নিয়মটা, যেটা বাড়লো সেটা উপরে বসে দাও, এই যে নিচে বসাবা কী থেকে বেড়েছে, পাই আর স্কোয়ার থেকে, তাহলে পাই আর স্কোয়ার নিচে বসে দাও, শতকরা বলতে 100 দিয়ে গুণ, পাই আর স্কোয়ার কেটে দাও, তাহলে 5/4 ইন্টু 100, 4 দিয়ে কাটাকাটি করো, এটা 25 4 125, আর 25 পাচ্ছে 125%। তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রফল শতকরা যে বৃদ্ধি পাবে সেটা 125%, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্নটা। 11 নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন আছে, এই প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে আমাদের। আচ্ছা, তোমাদের কোথায় যেতে হবে, আমি তোমাদের স্কুল নাম্বার বলে দেবো, ঠিক আছে। দেখো এই প্রশ্নের জন্য স্কুল নাম্বারটা আমি এখানে বলি, জায়গায় শর্ট। তো দেখো স্কুল নাম্বার যে যেতে হবে, এর জন্য তোমাদের বলে দেবো যে 10 নম্বর স্কুলে তোমরা চলে যাবা, সেখানে দেখবা যে 2-এর 6 নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, 10 নম্বর স্কুলে 2-এর 6 নাম্বার, এই অঙ্কটা খুব ভালো প্রশ্ন, সেখান থেকে কিন্তু দেখবা, ঠিক আছে, একদম আনকমন প্রশ্ন আছে, এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসতে পারে এবং ভালো প্রশ্ন আছে, খুব ভালো করে সেখানে কিন্তু বুঝিয়েছি অঙ্কটা। আমরা চলে আসবো 13 নম্বর প্রশ্নে। এখানে এই টাইপের প্রশ্ন আমরা করেছি, তো লক্ষ্য করো এই টাইপের করেছি, হুবহু করাইনি, এর মধ্যবিন্দুটা আলাদা বলেছিল, যাই হোক। তাহলে এখানে আমাদের এই যে আছে মধ্যবিন্দুগুলি দেওয়া আছে, কোনো পরিসংখ্যা বিভাজনের তালিকার শ্রেণীগুলির যে মধ্যবিন্দু দেওয়া আছে,
যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটি বের করতে বলেছে। তাহলে দেখো এখানে আমাদের এই যে অপশানগুলো চেক করেও করা যেতে পারে, দুইভাবে করা যায়। এবং আরেকটা নিয়ম আছে যে আমি যেটা বলবো, দেখো কত করে বাড়ছে মধ্যবিন্দুগুলো, এখানে 5 থেকে 10, 10 থেকে 15, 5 থেকে বাড়ছে, মানে 5 করে বাড়ছে না, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করে দাও, 2.5। এবার করবা কি, যে 20 থেকে 2.5 একবার বিয়োগ করবা, 2.5 মানে বিয়োগটা এভাবে দেখাতে হবে, এই যে 2.5 মানে এখানে একটা দশমিকের শূন্য নিতে হবে, এভাবে বিয়োগ করতে হবে। আর 20 সঙ্গে আবার যোগ করতে হবে 2.5, মানে যেটা তোমরা পাবা ভাগ করে সেটা একবার বিয়োগ করতে হবে, একবার যোগ করতে হবে এই 20 থেকে, তখনই তোমরা পেয়ে যাবা সেই শ্রেণীটা। তা দেখো যে বিয়োগ যদি করো তো বিয়োগ করলে কত হবে, এটা এখানে হয়ে যাবে আমাদের 17.5 পাবা এটা বিয়োগ করে। আর যদি যোগ করো এটা পেয়ে যাবা 22.5। তাহলে এই হলো আমাদের শ্রেণীটা। দেখো এটা আমাদের কত নম্বর অপশানে আছে, এটা সি নম্বর অপশানে আছে। আচ্ছা, অপশান চেক করে তোমরা চেক করতে পারো যে দেখো মধ্যবিন্দু কি, যে দুটোকে যোগ করব, এই যে নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এই দুজনকে যোগ করো আর 2 দিয়ে ভাগ করো, দেখো তোমরা কিন্তু 20 পেয়ে যাবা। তাহলে অপশানগুলো চেক করেও তোমরা বের করতে পারবা। আর যে নিয়মটা বললাম যে কত করে বাড়ছে মধ্যবিন্দুগুলো, 5কে 2 দিয়ে ভাগ করে দাও, এবার যে ভাগফলটা পাবা সে 20 থেকে একবার বিয়োগ করো, একবার যোগ করবা, তখনই তোমরা নিম্ন উচ্চ এই শ্রেণীটা পেয়ে যাবা। আচ্ছা, আমরা চলে আসবো কত নম্বরে, 14 নম্বর প্রশ্নে চলে আসবো। তাহলে এখানে দেখো কোনো একটি শ্রেণীবিন্যাসিত রাশিতত্ত্বের একটি শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা দেওয়া আছে। যদি মোট পরিসংখ্যা 50 হয়, মোট পরিসংখ্যা দেওয়া আছে, তবে ওই শ্রেণীটির পরিসংখ্যা কত হবে, পরিসংখ্যা বের করতে বলেছে। আচ্ছা দেখো এখানে ভালো প্রশ্ন আছে, এটাও পরিসংখ্যা বের করতে বলেছে না। তা আমরা পরিসংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স, তো আমরা লিখব ধরি পরিসংখ্যাটাকে আমরা এক্স ধরে নিলাম। আচ্ছা, পরিসংখ্যা এক্স পেয়ে গেলাম, আর এখানে মোট পরিসংখ্যা জানা আছে, তাহলে আপেক্ষিক পরিসংখ্যা আমরা বের করব। ঠিক আছে, আপেক্ষিক পরিসংখ্যার আমাদের সূত্র আছে, কোনো শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। তাহলে এই যে দেখো আপেক্ষিক পরিসংখ্যা পাওয়ার যে সূত্রটা, আপেক্ষিক পরিসংখ্যা কী করে পাওয়া যায়, দেখো আপেক্ষিক পরিসংখ্যা পাওয়ার সূত্রটা হচ্ছে পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এই যে সেই শ্রেণীর, যে শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা জানতে চাইবে, সেই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। ঠিক আছে, ওই শ্রেণীর পরিসংখ্যা তো আমরা এক্স ধরে নিয়েছি, যে শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা দেওয়া আছে, তাই না। তাহলে পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, এই যে আপেক্ষিক পরিসংখ্যা। আবার আপেক্ষিক পরিসংখ্যার মানটা দেওয়া আছে, সেটা দেখো আপেক্ষিক পরিসংখ্যা 0.14 এটা দেওয়া আছে। তাহলে দেখো তো এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে এক্স সমান হবে এর সঙ্গে গুণ করতে হবে। আচ্ছা, এর সঙ্গে দেখো যে গুণ করো, তাহলে দেখো কত হবে, এটা 14×5 = 70, এই 14×5 = 70, আর এই শূন্যটা বসিয়ে দিলাম, দশমিক কটার বাঁচে, দুটোর উপর দশমিক, তাহলে এখানে দশমিক হয়ে যাবে। তা দেখো এক্সের মানটা কিন্তু আমরা কত পেয়ে যাবো, 7 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এক্সের মান 7 বলতে পরিসংখ্যা 7, তার পরিসংখ্যা হবে আমাদের 7, সেটা বি নাম্বার অপশানটা। এরপর আমরা 2-এর প্রশ্নগুলো চলে আসবো, 2 মার্কের প্রশ্নগুলো আছে। 2-এর 1 নম্বর প্রশ্নটা, 10%, 20% এবং 30% ধারাবাহিক এভাবে ছাড় দেওয়া হচ্ছে কোনো দৈর্ঘ্যের উপর, তাহলে সমতুল্য ছাড়টা বের করতে বলেছে। এই টাইপের অঙ্ক করিয়েছি, কিন্তু আমাদের এগুলো চেঞ্জ ছিল সংখ্যাগুলো, চলো নতুন আছে, চেঞ্জ করেছে আমাদের পার্সেন্টেজগুলো। তা দেখো তো এখানে অঙ্কটা তোমরা এভাবে করবা, কয়েকবারই হয়েছে আমাদের ক্লাসে। প্রথমে ধরো কোনো জিনিসের দাম 100 টাকা, তাহলে 10% ছাড় দিলে মানে 100 টাকা 10 টাকা ছাড়, তাহলে হয়ে গেল জিনিসের দাম 90 টাকা। আবার 90 টাকার ওই টাকার মধ্যে ছাড় দিচ্ছে 20%, তাহলে 20% ছাড় মানে 20/100, 0 0 0 0 কেটে দিলাম, এই যে কেটে দিলাম, তাহলে এখানে যে 9 দিয়ে 18, এটা হবে 18 টাকা ছাড়। ঠিক আছে, তাহলে এই যে দেখো এই যে 90 টাকার মধ্যে 20% ছাড় দিয়ে 18 টাকা ছাড় হয়, তাহলে 90 টাকা থেকে 18 টাকা বাদ দিয়ে দিতে হবে এখন। ঠিক আছে, এভাবে একটু করতে হবে। আচ্ছা, তাহলে 18 টাকা যদি বাদ দাও, তা দেখো তো আমাদের কত দাঁড়াচ্ছে এখানে, তাহলে 90 থেকে 18 বিয়োগ করো, এটা কিন্তু পেয়ে যাবা 72 টাকা। এবার এই 72 টাকার উপর ছাড় দিবে 30% ছাড়, এই যে 30/100, এটা আমাদের সলভ করতে হবে। তাহলে 72 3-এ গুণ করো, তাহলে 72 3-এ গুণ করলে হয়ে যাবে 216 হয়ে যাবে, আর নিচে আবার 10 আছে, এটাকে যে ভাগ করে দাও, তাহলে 1টার উপর দশমিক 21.6, এটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা তাহলে এবার লক্ষ্য করো
এখানে 21.6 হয়ে গেল। এবার এই যে 72 টাকার, এই যে 72 টাকা ছিল না, এর মধ্যে ছাড় দিচ্ছে 21.6, তাহলে ছিল 72 টাকা, 0.0 নিয়ে নাও, আর 21.6 এই টাকাটা ছাড় দিবে। ছাড় দেওয়ার পর, ছাড় দিয়ে তারপরে আমরা জিনিসের দামটা পেয়ে যাব। তাই এটা বিয়োগ করে এটা 4 পেয়ে যাবা, এটা 1, এটা আমাদের 0 নেমে যাবে আমাদের, আর 2 কত দিলে 5, 7, এটা 5 দিলে এই যে 50.4। ঠিক আছে, এই হলো জিনিসের দাম ছাড় দেওয়ার পর। পরপর 3 বার ছাড় দেওয়ার পর কোনো দ্রব্যের যে বিক্রয় মূল্য এই টাকায় বিক্রি করেছে। এবার দেখো সমতুল্য ছাড় বের করতে বলেছে। সমতুল্য ছাড় পেতে গেলে তোমরা কী করবা, 100 থেকে এটা বিয়োগ দিয়ে দিবা। ঠিক আছে, 100 থেকে বিয়োগ দিলে পরে তোমরা সমতুল্য ছাড় পেয়ে যাবা। এটা সমান সমান, দেখো বিয়োগটা এভাবে করো, বসিয়ে বিয়োগ করবা, দশমিকের বিয়োগ, তখন তোমাদের বিয়োগটা ভুল হবে না। তো এটা বিয়োগ করে এটা 6 হয়ে যাবে, তারপরে এটা 6, এটা 9 হয়ে গেছে, তার 9 নেমে যাবে, এটা 9 হয়ে গেলো, তার পাশের ভিতরে 9, এটা 4 দিলে দেখো 49.6, এটা বিয়োগ করে পাবা 49.6%। যে সমতুল্য ছাড় বের করতে বলেছিল, এটা কিন্তু আমাদের অ্যান্সার সমতুল্য ছাড়। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। দেখো এখানে আমাদের বলি যে পায় একটি অমূল্য সংখ্যা কিন্তু 22/7 একটি মূল্য সংখ্যা নয়, কারণ কি? কারণ দেখাতে বলেছে। খুব ভালো প্রশ্ন। দেখো আমাদের জানতে হবে পায় কি। পায় অ্যাকচুয়ালি কি, আমরা তো পায়ের মান 22/7 ধরি, অ্যাকচুয়ালি কিন্তু পায়ের মানটা 22/7 হয় না, মানে প্রায় ধরা হয় পায়ের মানটা 22/7 প্রায় বলে ধরা হয়। পায়ের মান কত তোমাদের এখানে বলবো। দেখো পায় যে হয় সেটা হবে 3.141592653 5 এভাবে কিন্তু সংখ্যাটা চলতে থাকবে পায়ের মানটা। ওকে, খুবই একদম ইম্পর্টেন্ট জিনিস পায় জিনিসটা। তাহলে পায়কে ভেঙে যে পায়ের যে মানগুলো পাবা তোমরা, এই মানগুলো পাবা যেটা চলতে থাকবে। আর 22/7 দেখো, তাহলে 22/7 সংখ্যাটা কি, একে যদি ভাগ করে তোমরা পেয়ে যাবা 3.1428557, আবার 1 আসার পর আবার 4 চলে আসবে, রিপিট চলে আসবে, 4 আবার 2 চলে আসবে, এভাবে সংখ্যাগুলো রিপিট চলে আসবে। তো এখানে দেখো এই দুটো মান লক্ষ্য করো, পায়ের মানটা আর 22/7 মানটা দেখো কাছাকাছি মান আসছে না, তার জন্য এই পায়ের মানটাকে এই মানটা ধরা হয় এটা। ঠিক আছে, এটা দেখো আবৃত দশমিক করা যাচ্ছে এখানে, এই যে 1 থেকে 7, এই যে রিপিট আসছে, আবার 1 চলে এসেছে, তাহলে 1 4 2 8 5 7, 1-এর মাথায় আবৃত আর 7-এর মাথায় আবৃত, প্রথমে আর শেষে আবৃত দেওয়া, যেখান থেকে রিপিট আসছে সংখ্যাগুলো। ঠিক আছে, তাহলে এইভাবে একে আবৃত তৈরি করতে পারলাম। তাহলে লক্ষ্য করো পাইটা কিন্তু দেখো, পাইটাকে কিন্তু আবৃত দশমিক করা যাবে না, তাহলে এটা অনাবৃত্ত। তাহলে অনাবৃত্ত অসীম সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে পাইকে এই জন্য আমরা অমূলদ সংখ্যা বলবো। কিন্তু 22/7 দেখো এটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি, যেটা আবৃত দশমিক করা যাবে, আবৃত দশমিক সংখ্যাগুলো মূলদ সংখ্যা, তাহলে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, তাই না? তো দেখো 22/7 আমরা মূলদ সংখ্যা পেয়ে গেলাম, আর পাই একটা অমূলদ সংখ্যা। এটাই কিন্তু কারণ তোমাদের দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা দেখো আমাদের এখানে বলেছে, দেখো 3 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন আছে, তো লক্ষ্য করো এটাকে আমরা কীভাবে সমাধান করব। আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমাদের এই যে রাশিটা আছে এই রাশিটার মান আমাদের বের করতে বলেছে। একদম খুবই ভালো প্রশ্ন। তো দেখো যে সমীকরণটা দেওয়া আছে না, এই সমীকরণটা আমরা কি করব, এখানে দেখো 2কে নিচ্ছি আমরা, এই যে a² + b² + c², এখানে সমান সমান 2 দিয়ে গুণ করে দাও, 2a - 2b - 2c। সবাইকে আমরা কী করব, আচ্ছা -3 ছিল, আবার -3টা ছেড়ে দিচ্ছি, -3, সবাইকে বাঁ দিকে নিয়ে চলে এসো, a² + b² + c² - 2a + 2b + 2c হয়ে যাবে, +3 হয়ে যাবে, = 0। সবাইকে আমরা বাঁ দিকে নিয়ে আসলাম। এখন দেখো আমরা একটু সাজাবো, দেখো আমরা এইভাবে সাজাই, a² - 2a +3 আছে না, এর +1 নিয়ে নিলাম, তারপরে +b² + 2b + 1, দেখো 3টা 1 আছে এখানে, 1 নিলাম, আবার +c² + 2c + 1, এই যে দেখো = 0। এই রাশিগুলো সাজিয়ে নিলাম, দেখো 3টাকে লিখলাম 1 + 1 + 1, আর বাকিগুলো তো আছেই রাশিগুলো।
এবার দেখো সাজানোর পর এটা পূর্ণবর্গে প্রকাশ করা যাবে a স্কোয়ার মাইনাস 2ab, মানে এভাবে সাজাতে পারবা a স্কোয়ার মাইনাস 2ab বলতে 1 প্লাস b স্কোয়ার, এখানে পূর্ণবর্গ করতে পারবা b স্কোয়ার প্লাস 2ba প্লাস b স্কোয়ার 1 স্কোয়ার, এখানে c স্কোয়ার প্লাস 2cb1 প্লাস b স্কোয়ার। এই যে দেখো, তাহলে এখানে আমরা লক্ষ্য করি এখানে a মাইনাস 1 তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র, এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এখানে b প্লাস 1 মানে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র। একইভাবে এটা c প্লাস 1 বাই তার হোল স্কোয়ার করতে পারবা, c প্লাস 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। আচ্ছা দেখো, তিনটি রাশির বর্গ যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো প্রত্যেকটি বর্গের মান শূন্য হবে, মানে আমরা এখানে a মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0 করতে পারবো। একইভাবে b প্লাস 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0, আর c প্লাস 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0, 0 আছে বলে স্কোয়ার উঠাতে পারবো, a মাইনাস 1 ইজিক্যাল টু 0, তাহলে এখান থেকে a এর মানটা 1 পেয়ে যাবো। একইভাবে b প্লাস 1 0, তাহলে এখান থেকে b এর মানটা মাইনাস 1 পেয়ে যাবো, c প্লাস 1 ইজিক্যাল টু 0, c এর মানটা মাইনাস 1 পেয়ে যাবো। দেখো a এর মান, b এর মান, c এর মান পেয়ে গেছি। এবার আমাদের যে রাশিটার মান বের করতে বলেছিল, এই যে রাশিটা, এই যে 2a মাইনাস 3b প্লাস 4c, মানে আমাদের 2a মাইনাস 3b প্লাস 4c, এই যে প্লাস 4c আছে, এই রাশির মানটা বের করতে বলেছে। চলো বসিয়ে দাও মানগুলো, তা পেয়ে গেছি এর মান 1, b এর মান মাইনাস 1 প্লাস 4 ইন্টু c এর মান মাইনাস 1, 2 মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 3 একে 3, এটা প্লাস মাইনাসে মাইনাস, 4 একে 4, 2 আর 3 যোগ করে এটা 5 মাইনাস 4, 5 থেকে 4 বিয়োগ করে কত হবে 1। দেখো অ্যান্সারটা কিন্তু আমরা 1 পেয়ে গেলাম, এটা কিন্তু অ্যান্সার। ওকে, খুব ভালো প্রশ্ন ছিল। তাহলে এর মানটা, এই রাশির মানটা কিন্তু আমরা কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। 4 নম্বর প্রশ্ন, দেখো এখানে একটা লগের সমীকরণ আছে, এই সমীকরণ থেকে x এর মান বের করতে বলেছে। আচ্ছা দেখো, এখানে এই অঙ্কটা আমাদের একটু বুদ্ধি করে করতে হবে। আমরা কি করব, আমরা লক্ষ্য করো যে এই যে এখানে x এর আছে, তো আমরা এখানে a এর মানটা ধরে নেব কিছু একটা, আমরা এখানে লিখব ধরি, এখানে লিখব ধরি a সমান সমান আমরা a এর মানটাকে আমরা 2 নিয়ে নেব। এই যে a এর মানটা একটু বুদ্ধি করে ধরে নেবা, ঠিক আছে, এমনভাবে এর মানটা নিবা, দেখবা এই রাশিটার সমাধান করে x এর মানটা কিন্তু পেয়ে যাব। তাই এর মানটা যে 2 ধরেছি, চলো আমরা বসিয়ে দিই সমীকরণে। দেখো এখানে আমাদের এই যে ছিল x এর পাওয়ারে কত আছে, x এর পাওয়ারে আছে লগ নিধান 2, আর লগারিদম a ছিল না, তো এর মানটা 2 পেয়ে গেছি, তাহলে এর জায়গায় 2 বসিয়ে দিলাম। আবার প্লাস এর মান কিন্তু 2, তাহলে 2 এর পাওয়ারে হবে, দেখো এর পাওয়ারে ছিল, তো 2 এর পাওয়ারে লগ 2 নিধান 2 আর x এর লগারিদম, আর সমান সমান 2 ইন্টু a স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার হবে, এর জায়গায় আমরা 2 বসিয়ে দিলাম। এই যে দেখো, মানে এর মানটা 1 এর চেয়ে বড়, তাহলে এর মানটা 1 এর চেয়ে বড় কি, তাহলে এর মানটা আমরা 2 নিতে পারবো, তাই না, 2টা কিন্তু 1 এর চেয়ে বড়। চলো এবার এখানে সরলটা করো। দেখো লক্ষ্য করে এখানে এই যে লগ নিধান আর লগারিদম সমান হয়ে গেছে, তাহলে এই যে এর মানটা 1 হয়ে যাবে না, তাহলে x এর পাওয়ার এই মানটা 1 হয়ে গেল, x এর পাওয়ারে 1 প্লাস, এবার এই সূত্র দেখো, লগের সূত্র, এই যে দেখো 2 এর পাওয়ারে লগ নিধান 2x, মানে এই সংখ্যাটা যদি সমান হয়ে যায়, তো এই যে লগারিদম x ছিল না, তো এটা কিন্তু x হয়ে যাবে শুধু, এই যে x, এটা কিন্তু সূত্র আছে লগের সূত্র, ঠিক আছে। আর এখানে 2 এর স্কোয়ার 4, 4 2 8 পেয়ে যাবা। আচ্ছা এই সূত্রটা বলি, এটা হচ্ছে a টু দি পাওয়ার লগ am, তাহলে এটা কিন্তু m হয়ে যাবে, এই যে a আর a মিলে গেলে পরে পুরো মানটা কোথায় হবে, m হয়ে যাবে, এই সূত্রটা যেটা অ্যাপ্লাই করলাম। তো দেখো তো এখানে আমাদের x রয়ে গেল না, তাহলে x এর মানটা কিন্তু এখান থেকে পেয়ে যাব, তাহলে 2x সমান সমান 8, 2 দিয়ে কাটাকাটি করে 4, তাহলে দেখো x এর মানটা আমরা কত পেয়ে গেলাম, আমরা 4 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার, x এর মান বের করতে বলেছিল, 4 পেয়ে গেলাম। 5 নম্বর প্রশ্ন বলছে এই রাশিকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ 5 হবে, তাহলে এর মান কত। আচ্ছা এই রাশিটাকে ভাগ করব, ভাগ করে ভাগশেষ বের করব, তাহলে ভাগটা করব ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে। সেটা নিয়মটা কি, এই যেটা ভাজ্য আছে এটাকে আমরা fx ধরে নেব, এই যে ax কিউব প্লাস 9s স্কোয়ার
প্লাস 4x মাইনাস 10। আর যেটা ভাজক আছে x প্লাস 3, এটাকে শূন্য ধরে এখান থেকে x এর মানটা বের করে নাও -3। x এর মান -3, তাহলে x এর জায়গায় -3 বসাবো। এখানেও আমরা বসাবো -3 তার কিউব প্লাস 9 ইন্টু x এর জায়গায় -3 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু x এর জায়গায় -3, আর এটা আমাদের কত ছিল এখানে মাইনাস আবার 10 আছে। আচ্ছা, সরল করো, তাহলে এ গুণিত এটা -27 পেয়ে যাবা। এই 3 বিজোড় সংখ্যা পাওয়ারটা মাইনাস বের হবে, আর 3 কিউব 27, এটা তো প্লাস হয়ে যাবে। তা দেখো এটা প্লাস হয়ে গেলে আবার কত হয়ে যাবে, তাহলে এখানে আচ্ছা এটা আমাদের প্লাস ছিল, প্লাসটা দিলাম, 9 গুণিত এটা 3 স্কোয়ার 9 হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, 4 3 12 -10, এটা -27 9 9 81 পেয়ে যাবা, -12 আর -10, এটা -22 করতে পারবা। 87, আচ্ছা এখানে দেখো এই যে 81 থেকে 22 এটা যোগ বিয়োগ হবে, তাহলে এখান থেকে এই যে দেখো এই যে 81 থেকে 22 যদি বিয়োগ করো, তাহলে এটা 2 করতে দিলে 11, এটা কিন্তু 9 পেয়ে যাবা। এটা হয়ে গেলো আমাদের কত 7 হয়ে গেলো, 2 করতে দিলে 7, এটা হলে আমাদের 5 দিলে পরে এই যে 59 এটা পেয়ে যাবা। আচ্ছা, তাহলে আমাদের দেখো এই যে ভাগশেষ এটাও দাঁড়িয়ে গেল। আবার ভাগশেষ কিন্তু প্রশ্নের কথা বলে দিয়েছে, ভাগশেষটা বলে দিয়েছে 5 বলে দিয়েছে, তাহলে এই যে ভাগশেষ যেটা পেলাম এটা কিন্তু ভাগশেষ, ঠিক আছে, এটা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এভাবে ভাগশেষ বের করা হয়। তাহলে এই ভাগশেষটা এটা আমাদের সমস্যার কথা বলে দিয়েছে 5 বলে দিয়েছে। চলো এখান থেকে আমরা কার মানটা এর মানটা কিন্তু বের করে নিতে পারবো, 5 মাইনাস 59। আচ্ছা 59 থেকে 5 বিয়োগ করবা, এটা -54 পেয়ে যাবা। আচ্ছা মাইনাস মাইনাস কেটে দাও, 27 2 54, তাহলে এর মানটা কত পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার, এর মান 2। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, একটি সংখ্যা এমন 2 অংশে বিভক্ত হলো যে প্রথম অংশের 80% এর দ্বিতীয় অংশের 60% অপেক্ষা 3 বেশি, এবং দ্বিতীয় অংশের 80% প্রথম অংশের 90% অপেক্ষা 6 বেশি, সংখ্যাটি নির্ণয় করো। বাহ, ভালো প্রশ্ন আছে, চলো আমরা সমাধান করে দেখাচ্ছি। তাহলে দেখো কথাটা কি বলেছে, এমন একটি সংখ্যা আছে, ধরো সংখ্যাটিকে আমরা পি ধরে নিলাম, তাহলে পিকে দুটি অংশে ভাগ করেছে, তাহলে পিকে দুটি অংশ বলতে একটা অংশ আমরা এক্স ধরে নিলাম আর একটা অংশ আমরা ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু সংখ্যাটি আছে পি, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই, একটা অংশ এক্স একটা অংশ ওয়াই, এটা আমরা ধরে নিলাম। তা দেখো আমাদের কী বলছে, প্রথম অংশের সঙ্গে প্রথম অংশ কিন্তু এক্স, তাহলে এক্সের 80%, তাহলে 80/100, ঠিক আছে। এই যে প্রথম অংশে এই যে প্রথম অংশের 80% এর সঙ্গে, ঠিক আছে, এই যে দ্বিতীয় দ্বিতীয় অংশটা ওয়াই, তাহলে ওয়াইয়ের 60%, তাহলে 60/100। এই যে প্রথম অংশের 80% এর দ্বিতীয় অংশের 60% অপেক্ষা 3 বেশি, তাই এটা 3 বেশি আছে, তাহলে এখানে 3 যোগ করে দিলাম। দেখো 3 বেশি বলতে 3 যোগ করে দাও, তো এখান থেকে আমাদের দেখো এক্স ওয়াই দিয়ে একটা সমীকরণ পাবো আমরা। তাহলে এখানে কাটাকাটি করো, তো এই যে 100, আচ্ছা 100টা কাটাকাটি করা যাবে না, তাহলে আমরা এখানে এই যে দেখো কত দিয়ে কাটাকাটি করতে পারবো, তাহলে লক্ষ্য করে এখানে একটা 0 0 উড়িয়ে দিলাম, এখানে একটা 0 0 উড়িয়ে দিলাম, ওকে। তারপরে দেখো তো আমাদের দাঁড়িয়ে যাবে কত, আচ্ছা আমরা যদি 10 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, আচ্ছা 3 দিয়ে কাটাকাটি করতে পারবো, হ্যাঁ 3 দিয়ে কিন্তু কাটাকাটি করা যাবে। আচ্ছা 3 দিয়ে কাটাকাটি করতে পারবো না, আমরা কাজ করি, আমরা 10 দিয়ে গুণ করে দিই, তাহলে 10 দিয়ে যদি গুণ করে দাও তাহলে দেখো তো কীভাবে দাঁড়াবে, এটা আমরা 8x পেয়ে যাব, এখানে 6y পেয়ে যাব, আর 10 দিয়ে গুণ করছে তো এর সঙ্গে গুণ করতে হবে, এটা 30 হয়ে যাবে, এইভাবে দাঁড়িয়ে গেলো আমাদের। আচ্ছা তো চলো এটাকে আমরা কি করব, আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারবো, 2 4 8, 2 3 6, আর এটা 15 হয়ে যাবে, তাহলে আমাদের দাঁড়িয়ে গেল 4x সমান 3y, আর এদিকে 15, সাজিয়ে লিখি 4x মাইনাস 3y সমান 15, এটাকে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এবার দেখো আবার বলেছে সম্পর্কটা, এবং কি বলেছে দেখো, এবং দ্বিতীয় অংশের সঙ্গে 80%, দ্বিতীয় অংশে কিন্তু ওয়াই, তাই না, দ্বিতীয় অংশ, তাহলে দেখো আমি এবং দিয়ে করছি, এই যে ওয়াইয়ের 80% বলেছে, তার 80/100 সমান প্রথম অংশের সঙ্গে দেখো প্রথম অংশের 90% অপেক্ষা 6 বেশি, তাহলে এখানে প্রথম অংশ এক্সের 90%, 90/100
অপেক্ষা 6 বেশি বলেছে, 6টা যোগ করে দাও, এই বেশি আছে। তাহলে এখানেও আমরা 0 0 0 0 কেটে দিচ্ছি, আর আমরা 10 দিয়ে গুণ করে দিই। তাহলে এটা 10 দিয়ে গুণ করলে এটা 8y পেয়ে যাবা। 10 দিয়ে গুণ বলতে 10 কেটে আছে, বুঝলা, নিচে 10 আছে, সমান সমান এখানে 10 কেটে গেলো, তো এখানে 9x, আর এখানে 60 হয়ে যাবে, যেহেতু 10 দিয়ে গুণ করছি। আচ্ছা, এবার আমরা দেখো আমরা 2 দিয়ে কাটাকাটি করে দেবো। 2 দিয়ে যে কাটাকাটি করো, তাহলে 2 4 8। আচ্ছা, এখানে 2 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে 2 দিয়ে কাটাকাটি কিন্তু এটা করা যাবে না, তাহলে আমাদের এটা এভাবে থেকে যাবে। আচ্ছা, আমাদের এখানে তাহলে এটা কিন্তু 8ই আছে, কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে এটা সাজিয়ে লিখে দিই। তাহলে দেখো 8y, আচ্ছা এক্সটাকে যদি আগে বাঁ দিকে করি তাহলে কীভাবে দাঁড়াবে, তো এটা বাদ দাও, আগে আমরা ঘুরিয়ে নিই সমীকরণটাকে। 9x প্লাস 60 ছিল না, সমান সমান 8y, এই যে 8yটা এইদিকে লিখলাম। এবার 9x মাইনাস 8y করে নাও, আর এই যে 60টা এইদিকে করে নাও, মাইনাস 60। এই যে দেখো, এটা হয়ে গেল আমাদের 2 নং নাম। এখন দেখো এই যে আমাদের 1 নং, এই যে 2 নং, আমরা কাকে কাটাবো? আমরা এক কাজ করি, এখানে এই যে এখানে দেখো একে 8 দিয়ে গুণ করি, তাহলে 8 3 24 হয়ে যাবে, ওয়াইটা কাটাবো। আর একে 3 দিয়ে গুণ করে দিই, এখানে আমাদের 24 হয়ে যাবে। তা দেখো একে যদি 8 দিয়ে গুণ করো, 8 4 32x, 32x, তারপরে মাইনাস 8 3 24y, মাইনাস 24y সমান সমান, আর 15 8 গুণ করবা, 15 8 120 পেয়ে যাবা, 15 8 120। আর একে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাবা 27x, মাইনাস এটা 24y, আর এটা মাইনাস 3 6 18 0 180 পেয়ে যাবা। আচ্ছা, এটা কাটানোর জন্য দেখো এখানে প্লাস করতে হবে, সাইন চেঞ্জ করো, মাইনাস এটা প্লাস। দেখো এবার কিন্তু কেটে গেছে, এটা এখানে বিয়োগ করবা, 32 থেকে 27 বিয়োগ, এটা 5x হয়ে যাবে। এটা দুটোই যোগ হয়ে গেছে, এটা যোগ করে তোমরা 300 পেয়ে যাবা। 5 দিয়ে কাটাকাটি করে 5 34 60। তাহলে আমরা দেখো এক্সের মানটা পেয়ে গেলাম, প্রথম অংশ কত হয়ে গেল, 60 হয়ে গেল। এবার দ্বিতীয় অংশ বের করব। আচ্ছা, দ্বিতীয় অংশ পাওয়ার জন্য দেখো এই যে এক্সের মানটা আমরা 1 নংয়ে বসিয়ে দিই। তা আমরা এখানে 1 থেকে আমরা বলবো, 1 থেকে দেখো সমীকরণটা ছিল আমাদের কত, 4x ছিল, তাহলে 4 × 60, তারপরে মাইনাস 3y সমান সমান 15 ছিল। তাহলে এখান থেকে আমরা কার মানটা, ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে মাইনাস 3y সমান সমান 15, এটা কত গুণ করে 6 4 24 240, তাই এদিকে মাইনাস 240 হয়ে যাবে। তাহলে মাইনাস 3y, আর এটা বিয়োগ করবা, তো এখানে পাবা মাইনাস, দেখো এখানে এই যে 240 আছে, তো এই যে আচ্ছা এক কাজ করি, আমরা 3 দিয়ে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, যে 3 একে 3 3 5 15, আর 3 8 24 0, এভাবে 3 দিয়ে কাটাকাটি করে দিলাম, আর 3টা কিন্তু এখানে থাকলো না, এটা -1, এটা 5 থেকে গেল এখানে, এই যে 5 মাইনাস এটা 80 থেকে গেল। এবার বিয়োগ করো, মাইনাস ওয়াই, এটা মাইনাস কত পেয়ে যাবে, 75 পেয়ে যাবে। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে ওয়াই সমান সমান কত, 75। দেখো সংখ্যাটি আমাদের কী ছিল, সংখ্যাটি পি সমান সমান ছিল এক্স প্লাস ওয়াই, এক্সের মান পেয়েছি আমরা 60, আর ওয়াইয়ের মান পেলাম 75। তাহলে পি এর মান কত হয়ে যাবে, এটা 60 আর 75 যোগ করে নাও, এটা যোগ করে পেয়ে যাবে 135। তার সংখ্যাটি ছিল কিন্তু আমাদের 135, এটা কিন্তু আমাদের অ্যান্সার। খুব ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্নে। দেখো 7এর প্রশ্নটা কিন্তু আমরা আগের ক্লাসে করে দিয়েছি, খুব ভালো প্রশ্ন আছে, তোমরা আগের ক্লাসে চলে যাবা, স্কুল নাম্বার 8 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা যে 8 নম্বর স্কুলের যে 2-এর 8 নম্বর যে প্রশ্নটা আছে, ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা তোমরা আগের ক্লাসে গিয়ে দেখে নিবা, খুব ভালো প্রশ্ন আছে। আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। এবিসি সমবাহু ত্রিভুজ আছে, আর পাদ ত্রিভুজ বলেছে যে ডিইএফ, তাহলে এখান থেকে কোণ এফডিএ এর পরিমাপ কত। খুবই ভালো প্রশ্ন এটাও আছে। দেখো এটা প্রশ্ন তোমরা কীভাবে সমাধান করবা, এখানে লক্ষ্য করো, আমাদের এখানে যেটা বলেছে পাদ ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ। তা দেখো আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ, আমরা এ বি আর সি অঙ্কন করব। এবার পাদ ত্রিভুজ কীভাবে তৈরি হয়, দেখো ডিএফ, তাহলে এখানে আমরা মধ্যবিন্দু হবে, ঠিক আছে, এটা মধ্যবিন্দু, এখানে ডি মধ্যবিন্দু, এখানে এই মধ্যবিন্দু ই, আর এখানে মধ্যবিন্দু এফ, 3টি বড় মধ্যবিন্দু হবে। আর এগুলো বাহু যোগ করো, এই বিন্দুটি মধ্যবিন্দুটি যোগ করে যে ত্রিভুজটা আমরা পাবো,
সেই ত্রিভুজটা হচ্ছে DEF, এই ত্রিভুজটাকে বলা হয় পাদ ত্রিভুজ। ওকে, পাদ ত্রিভুজের ধর্ম দেখো, এই যে আমাদের এটা সমবাহু ত্রিভুজ আছে, তাহলে এটা আমাদের মধ্যমা হবে। এই যে মধ্যমা উচ্চতা, এটাকে লম্বা উচ্চতা বলতে পারবো। এবং এই যে ADটা এ কোণের সমদ্বিখণ্ডক হবে, এটা মনে রাখবা। একইভাবে এইদিকে তোমরা এইভাবে যোগ করে এই যে এটা বিটা বি কোণের সমদ্বিখণ্ডক, আর এদিকে তোমরা এই যে CF যোগ করে তোমরা এই যে CFটা C কোণের সমদ্বিখণ্ডক পেয়ে যাবা। তাহলে সমদ্বিখণ্ডক হলে এই কোণগুলো কিন্তু আমাদের কী হবে, সমান হয়ে যাবে। আচ্ছা, সমবাহু ত্রিভুজ ছিল, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি, তাহলে এরা অর্ধেক করে হবে, তাহলে এই কোণটা আমরা কত পেয়ে যাবো, 30 ডিগ্রি পেয়ে যাবো। ওকে, এবার দেখো আমাদের যে কোণটা বের করতে বলেছে, তাহলে এই যে পাদ ত্রিভুজের FDA, ঠিক আছে, FDA মানে আমাদের এই কোণটা বের করতে বলেছে, এই কোণের মানটা। তো দেখো এই কোণের মানটা কিন্তু আমরা সহজে বের করতে পারবো। দেখো এখানে লক্ষ্য করো আমাদের এই যে FD, দেখো মানে আমরা যদি লক্ষ্য করি এই যে ABC ত্রিভুজের এই দুটি বাহুর মধ্যবিন্দু এই যে DF, তাহলে দুটি বাহুর কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ FD, সরলরেখাংশটা FDটা সমান্তরাল হবে কার সঙ্গে, ACর সঙ্গে। তাহলে এখানে তোমরা পেয়ে যাবা FD সমান্তরাল পেয়ে যাবা AC, ঠিক আছে, মানে এর সঙ্গে এটা সমান্তরাল সরলরেখা। আর ADটা ভেদক, তাহলে দেখো এটা 30 ডিগ্রি হলে এই কোণটা কিন্তু 30 ডিগ্রি আছে, কারণ এই কোণটা আমাদের হচ্ছে 60 ডিগ্রি, তার সমদ্বিখণ্ডক এটা, তাহলে 30 ডিগ্রি করে। আচ্ছা, এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু একান্তর কোণ হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে যাবে, তাই না? এই যে এরা সমান্তরাল সরলরেখা, তাই তো, সমান্তরাল সরলরেখা এবং ADটা ভেদক, তাহলে একান্তর কোণ অনুসারে 30 ডিগ্রি কোণটা চলে আসবে এই জায়গায় 30 ডিগ্রি। তাহলে দেখো যে কোণটা আমাদের বের করতে বলেছিল এই যে কোণটা আমাদের বের করতে বলেছিল FDA, কোণ FDA, এই কোণটা কিন্তু আমরা দেখো 30 ডিগ্রি পেয়ে গেলাম বুদ্ধি করে। খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে। আমরা চলে আসবো 9 নম্বর প্রশ্নে। প্রমাণ করতে বলেছে যে এই তিনটি বিন্দু, এই যে আমাদের আছে তিনটি বিন্দু দেওয়া আছে, এই তিনটি বিন্দু যদি সমরেখ হয়, সমরেখ হওয়ার শর্ত হলো এটা। আচ্ছা, তিনটি বিন্দু সমরেখ হবে যে তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কি শূন্য হবে, তাই না? তাহলে আমরা দেখো, আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে শূন্য করে যদি আমরা প্রমাণটা দেখাতে চাই, আমাদের কিন্তু প্রমাণটা আসবে না ঠিকঠাক, ঠিক আছে, সেখানে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তাহলে এই অঙ্কটা কিন্তু একটু অন্য নিয়মে করে দেখাবো। ওকে, অন্য নিয়ম বলতে দেখো, এখন একটা বড় ক্লাসের, যখন তোমরা ক্লাস 11-এ উঠবা, সায়েন্স নিয়ে পড়াশোনা করবা, সে উঁচু ক্লাসের নিয়মে এটা করাবো। তোমরা যেহেতু এই ক্লাস 9-এর নিয়মে করো না, তাহলে কিন্তু তোমরা করতে পারবে না, এভাবে কিন্তু প্রমাণটা নিয়ে আসতে পারবে না। তার জন্য দেখো, এটা যে অঙ্কটা করার যেটা নিয়মটা আছে, সেই নিয়মটা আমি তোমাদের দেখাবো। দেখো এখানে যেটা বলেছে তিনটি বিন্দু সমরেখ আছে না, মানে এই যে আমাদের একটি সরলরেখাংশ আছে, আমি এখানে একটা A বিন্দু নিলাম, এখানে আমাদের B বিন্দু, আর এই জায়গায় আমাদের C বিন্দু। A বিন্দুর স্থানাঙ্ক প্রথমটা A, B, B বিন্দুর স্থানাঙ্ক B, A, আর C বিন্দুর স্থানাঙ্ক আমরা নেব A² - B²। ওকে, এই যে তিনটি বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা দেখো, এখানে আমরা দেখো কীভাবে দেখাবো, এই যে দেখো স্লোপ একটা জিনিস জানবো, প্রবণতা, কোনো সরলরেখার দুটি বিন্দুর প্রবণতা। এই যে দেখো, এই যে দুটি বিন্দু আছে না আমাদের, এই যে PQ, তাহলে এই যে PQ প্রবণতা বা স্লোপ, তাই না? স্লোপ মানে স্লোপ অফ PQ যদি বের করি, স্লোপ প্রবণতা কী জিনিসটা, তাহলে যে PQ এর প্রবণতা বলা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় স্লোপ প্রবণতা। এই PQ প্রবণতা পাবা, দেখো P বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে x1, y1, আর Q বিন্দুর স্থানাঙ্ক x2, y2, তাহলে যে PQ সরলরেখাংশের আমরা প্রবণতা বা স্লোপ বের করবো এভাবে। সূত্রটা মনে রাখবা যে y1 - y2 বাই x1 - x2, এভাবে কোনো রেখাংশের প্রবণতা বা স্লোপ বের করা হয়। সেই নিয়মে তোমাদের কিন্তু অঙ্কটা করাবো, দেখবা সহজে চলে আসবে আমাদের শর্তটা। তোমরা যদি ক্লাস 9-এর নিয়মে করো না, তাহলে কিন্তু এই শর্তটা নিয়ে আসতে পারবে না। তো দেখো আমি সহজে করে দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখব যে স্লোপ, যেটা প্রবণতাকে বলা হয় স্লোপ বলা হয়, এই যে স্লোপ অফ লাইন বলতে সরলরেখাংশ, এই যে স্লোপ অফ লাইন AB সমান স্লোপ অফ লাইন, একবার AB নেব, একবার AC নেব,
লাইন এসি। এই দেখো এভাবে দেখাবো, এবি রেখাংশের প্রবণতা সমান সমান হয়ে যাবে এসি রেখাংশের প্রবণতা। ঠিক আছে, মানে এখানে এবি আর এসি একই তো রেখাংশ, তাহলে একটি রেখাংশের প্রবণতা কী হবে, একই হবে। তার জন্য এবি এর প্রবণতা আর এসির প্রবণতা কি সমান হবে। ঠিক আছে, আচ্ছা প্রবণতা বলতে কি, প্রবণতা হচ্ছে একটা, দেখো এইভাবে তোমাদের বলি যে তোমাদের এখানে দেখাচ্ছি প্রবণতা জিনিসটা, এই যে আমাদের ওয়াই অক্ষ এক্স অক্ষ, তাহলে এই যে আমাদের একটি সরলরেখাটা আছে না, তাহলে এই যে ধরো এক্স অক্ষের সঙ্গে আমাদের যে এই যে হেলে আছে, এই যে আমাদের স্লোপ যেটা হালানো, কীভাবে আমাদের নত হয়ে আছে এই যে জিনিসটা কত ডিগ্রি কোণে, তাহলে একেই কিন্তু আমাদের কি বলা হয়, প্রবণতা বলা হয়। তাহলে এই যে প্রবণতা আমরা এখানে তৈরি করছি। ওকে, আচ্ছা মানে এই যে আমাদের আছে না, এই যে আমাদের এই যে এক্স অক্ষের সঙ্গে যে থিতা কোণ উৎপন্ন করেছি, এই থিতা কোণের যে ট্যান থিতা, এই যে ট্যান থিতা, এটাকে বলা হয় কি, প্রবণতা বলা হয়। তো চলো এখানে লক্ষ্য করো, আমরা এখানে এই যে এবি এর কী বের করবো আমরা, এবি রেখাংশের প্রবণতা বের করব। প্রবণতার সূত্র যেটা তোমাদের দেখালাম। তাহলে এই যে এবি দুটি বিন্দু, তাহলে এটাকে x1 y1 আর এটা x2 y2 এভাবে ধরে নাও। তাহলে আমাদের যে সূত্রটা দেখো তো, সূত্রটা আমরা এখানে লিখতে পারবো এই যে বি y1 মানে বি মাইনাস এই যে y1 মাইনাস y1 হচ্ছে আমাদের বি, আর y2 কিন্তু আমাদের এ, তাহলে বি মাইনাস এ বাই, আর x1 মাইনাস x1 হচ্ছে এ, তাহলে এ মাইনাস বি হবে। এই দেখো y1 মাইনাস y2 x1 মাইনাস x2, এই যে প্রবণতা। আর এখানে এসির প্রবণতা এসি, তাহলে এখানে একইভাবে হবে আমাদের এই যে y1, এখানে আমাদের y1 কত, দেখো y1টা লক্ষ্য করো, এই যে আমাদের y1 হচ্ছে বি, তাহলে বি মাইনাস y2 দেখো আমাদের কত আছে, এই যে মাইনাস বি স্কোয়ার আছে, মাইনাস আছে বলে এটা প্লাস হয়ে যাবে, আচ্ছা বি স্কোয়ার বসিয়ে দিলাম। আর x1 মাইনাস x1 আমাদের কত আছে এখানে x1টা আমাদের আছে, এই যে এটা আছে x1। ওকে, তাহলে x1 হচ্ছে আমাদের এ, আর আমাদের x2 কোনটা, x2 হচ্ছে আমাদের এটা x2, এই যে এগুলো প্রথমগুলো যে x এর পার্ট x2, তাহলে x মাইনাস x2 মানে এ স্কোয়ার। এই যে দেখো, তাহলে আমরা এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করলাম এখানে। তো চল এখান থেকে সরল করে দেখো, আমাদের এই যে শর্তটা আছে না, এই শর্তটা কিন্তু আমাদের চলে আসবে এটা। তাহলে এখানে দেখো তো আমরা কি করছি, আমরা এ মাইনাস বিটাকে যে মাইনাস কমন নিয়ে এটা আমরা বি মাইনাস একে এ মাইনাস বি করে নিলাম, আর এখানে এ মাইনাস বি তো আছেই। আচ্ছা উপরে বি প্লাস বি স্কোয়ার, এটা এ মাইনাস এ স্কোয়ার, এটা কেটে দাও, তাহলে এখানে কিন্তু -1 দাঁড়িয়ে গেল বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস এ স্কোয়ার। এবার আমরা বর্গমূল করে নেব। তাহলে বর্গমূলটা যদি করি, তা দেখো এটা আমরা এই যে মাইনাস এ প্লাস এ স্কোয়ার পাবো, এই যে -1 দিয়ে গুণ, এটা বি প্লাস বি স্কোয়ার পেয়ে যাব। তাহলে এখানে একটু সরল করে এখানে, তাহলে দেখো তো এখানে আমরা এই যে এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার করে দিলাম, এদিকে বি, আর এখানে মাইনাস এটা প্লাস এইদিকে নিয়ে চলে আসলাম, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ফেলে দাও, এ প্লাস বি আর এ মাইনাস বি, আর এটা তো আমাদের এ প্লাস বি আছে এইদিকে, এ প্লাস বি কেটে দাও, এভাবে কেটে দিতে পারবা। তাহলে দেখো এ মাইনাস বি এভাবে কেটে গেছে, মানে এখানে কিছু নেই তো 1 আছে, ঠিক আছে, মানে এটা নিচে নিয়ে আসে কাটতে পারবা, এ প্লাস বি বা এ প্লাস বি উপর নিচ কেটে গেলে আমাদের কী হবে, 1 হবে। দেখো এ মাইনাস বি মানটা যে 1, এই যে আমাদের দেখো, তাহলে এই শর্তে আমাদের তিনটি বিন্দু কি সমরেখ আছে। দেখো সমরেখ ধরে আমরা এই যে প্রমাণটা দেখিয়ে দিতে পারলাম এই শর্তটা, তাহলে কিন্তু আমাদের প্রমাণিত থেকে তোমরা লিখতে পারবা প্রুভড বা প্রমাণিত। ভালো একটা অঙ্ক ছিল। আমরা চলে আসবো কত নাম্বার, 10 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো এখানে প্রশ্নটা বলেছে যে 88/3 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ওই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলার পরিসীমা নির্ণয় করো। বা ভালো প্রশ্ন। দেখো আজকের স্কুলের প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো প্রশ্ন আছে, তোমাদের মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে এবং অবশ্যই তোমাদের ভিডিওগুলোতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ওকে, তো দেখো কীভাবে আমরা প্রশ্নটা সলভ করাবো। তো আমরা প্রথমে একটা বৃত্তের ছবি তৈরি করি। এই যে আমাদের একটি বৃত্ত, তা দেখো আমাদের এইভাবে আমরা একটা বৃত্তচাপ ধরে নিলাম, এটা হচ্ছে কেন্দ্র ও বিন্দু, ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, এই যে ব্যাসার্ধ আর। তাহলে এখানে এই যে বৃত্তচাপটা এখানে আমরা এ পি বি
এপি, এই যে এপিবি, এই বৃত্তচাপটা আমাদের দেওয়া আছে কত 88/3 দেওয়া আছে বৃত্তচাপটা। এটাকে কিন্তু বলা হয় এস বলা হয়। বৃত্তচাপকে এস দিয়ে সূচিত করা হয়। ওকে, আর এখানে বৃত্তের কেন্দ্রে কোণ, এই যে কোণটা যেটা আমাদের থিতা, তাহলে আমাদের এখানে এই যে থিতা মানে কোণ এ ও বি, এই কোণটাকে থিতা, থিতার মানটা দেওয়া আছে কত 60 ডিগ্রি। আচ্ছা, একে বৃত্তের মানে প্রকাশ করবা, একে π/3 পেয়ে যাবা। ঠিক আছে, মানে এই যে 60 ডিগ্রিকে π/180 ডিগ্রি মানে 180 দিয়ে গুণ করে দিবা, 180 ডিগ্রি দিয়ে, তখনই তোমরা বৃত্ত মানে পেয়ে যাবা। মানে পায়ের মানে 180, তাহলে 180 ডিগ্রি আর 3 দিয়ে ভাগ করো 60 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে এই 60 ডিগ্রিকে তোমরা এইভাবে বৃত্তীয় মানে প্রকাশ করতে পারবা। তার কোণটাকে সবসময় এই কোণটাকে কী করতে হবে, ষষ্ঠী মান দেওয়া থাকলে বৃত্তীয় মানে করে নেবা। ওকে, এবার দেখো এই ব্যাসার্ধ, এই বৃত্তচাপ এবং এই কোণ, সেই বৃত্তচাপ দ্বারা যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে, মানে আর থিতা আর এটা এস, তাহলে এস আর থিতা এই নিয়ে যে সম্পর্কটা আছে সেটা তোমাদের জানতে হবে। কী সম্পর্কটা, যে এস সমান সমান আর থিতা, এই সূত্রটা মনে রাখবা, এস সমান সমান আর থিতা। এস বলতে এই যে 88/3, আর এখান থেকে দেখো আমরা আর এর মানটা বের করব, তাহলে এখানে আর রেখে দিলাম, আর থিতা হচ্ছে আমাদের π/3। তাহলে এখান থেকে আর এর মানটা কত হবে দেখো, তাহলে আর এর মানটা তোমরা পেয়ে যাবা, এই যে দেখো এখানে 3 কেটে দাও, তাহলে এখান থেকে আর কত পাবা, তাহলে এখানে 88/π, মানে এই যে পাই বসে যাবে, এখানে পাইটা নিচে নেমে যাবে। ওকে, এই যে আমাদের পায়ের মানটা। আচ্ছা, এটা যদি আমরা একটু সরল করে নিই, তা দেখো তো এই যে 88, পায়ের মান হচ্ছে 22/7, তাহলে এটা দেখো উপরে 88, এটা উল্টে যাবে, 7/22 হয়ে যাবে। এটা কাটাকাটি করো, এটা কাটাকাটি করে 22×4 88, 7×4 28। তা দেখো ব্যাসার্ধটা কিন্তু পেয়ে গেলে, তুমি কত পেয়ে গেলে 28। এককটা তোমরা বলতে পারবে যে সেমি আছে, তাহলে এখানে আমরা 28 সেমি বলে দিতে পারবো, আর এর মানটা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের যেটা বলেছি, মানে ওই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন যে বৃত্তকলার যে পরিসীমা, বৃত্তকলা বলতে দেখো এই যে বৃত্তচাপ ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তকলাটা তৈরি হয়েছে না, এর পরিসীমা চেয়েছে। পরিসীমা বলতে এই যে এসটা, এই যে এতটা এবং এটা, এই যে ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ নিয়ে তো পরিসীমা, পুরো 4 ধারে ঘেরাটা বৃত্তকলাটা। তাহলে দেখো সেই বৃত্তকলার যে পরিসীমা হবে কত, মানে 2r + s, এই যে আর, এটা আর যোগ করে 2r, আর এদিকে আমাদের এস আছে বৃত্তচাপটা, তাহলে এটাই হচ্ছে আমাদের পরিসীমা। 2 × r বলতে এখানে 28 প্লাস আর এস এর মানে আমরা কত জানি 88/3 জানি। তো এটা সরল করে আমাদের কী চলে আসবে, অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখানে আমরা 3 লসাগু, এটা আমরা দেখো তো 3 দিয়ে যদি গুণ করি কত পাবো দেখো। আচ্ছা, 3 দিয়ে 6, 6 × 28 প্লাস এটা 88, এটা আমাদের নেমে যাবে। এবার এখানে 28 আর 6 গুণ করব, তাহলে 28 আর 6 যদি গুণ করো, এটা পেয়ে যাবা 168 পেয়ে যাবা, প্লাস 88 3। এবার এটা যোগ করবা, 168 আর 88 যোগ করে তোমরা পেয়ে যাবা 256 পেয়ে যাবা, নিচে 3, এটাকে ভাগ করে দাও, 256, 3 দিয়ে ভাগ করলে 3 × 8 = 24, এখানে 1 নেমে যাবে, এটা যাবে 16। আচ্ছা, এখানে 3 পাচ্ছে 15 করব, 1 নেমে যাবে, আমরা পূর্ণ সংখ্যা বানিয়ে নেব, 85 পূর্ণ 1/3, এই যে আমাদের অ্যান্সারটা। ঠিক আছে, আমাদের যে সেই বৃত্তকলার পরিসীমাটা বের করতে বলেছিল, এই যে 85 পূর্ণ 1/3 সেমি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। খুবই ভালো প্রশ্ন ছিল একটা। চলো আমরা চলে যাব কত নম্বর প্রশ্নে, 11 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের √3 গুণ যদি হয়, তাহলে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো এখানে প্রশ্নটা আমাদের কী বলেছে, একটি বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এবং একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের √3 গুণ যদি হয়, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। প্রথমে কিন্তু আমাদের বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য জানা আছে। আচ্ছা, বর্গক্ষেত্রের যদি বাহুর দৈর্ঘ্য এ হয়ে যায়, হ্যাঁ, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এক্স বললাম, এ না এক্স, তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এক্স হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র √2 × বাহু দৈর্ঘ্য এক্স। এই কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 4√2, √2 কেটে দাও, তাহলে এক্স সমান 4। তাহলে বর্গক্ষেত্রের আমরা বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম 4, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বাহুর স্কোয়ার 4 এর স্কোয়ার,
4 × 4 মানে 16। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম আমরা? 16 পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের √3 গুণ বলে দিয়েছে। মানে আমাদের দেখো এভাবে বলেছে প্রশ্নটা, সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য আমরা এ ধরে নিই, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা √3/4 × বাহুর স্কোয়ার। এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা ওই বর্গক্ষেত্রে, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের √3 গুণ, এই যে √3 গুণ বলেছে ক্ষেত্রফলের, তাই না? ক্ষেত্রফলটা 16 বর্গ একক পেয়েছি, বর্গ সেমি, তা 16 বর্গ সেমি √3 গুণ, এটাই আমাদের শর্তটা বলেছে। তাহলে এখান থেকে দেখো আমরা এর মান পেয়ে যাব, সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে চলো তো আমরা √3 কেটে দেবো। তাহলে a² = 16 × 4, তাহলে a সমান কত হবে? 16-র বর্গমূল আমরা 4 পেয়ে যাব, আর 4-এর বর্গমূল 2, তাহলে এর মানটা দেখো আমরা 4 দিয়ে 8 পেয়ে যাব। তাহলে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা? ত্রিভুজের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম 8 সেমি। 52 নম্বর প্রশ্ন। আচ্ছা দেখো 52 নম্বর প্রশ্নটা কি বলছে আমাদের, এখানে বলেছে দেখো পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য কোন কোন বিন্দুগুলি যুক্ত করা হয়। তো এটা তোমাদের জানতে হবে, প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু যুক্ত করা হয়, প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু, ঠিক আছে, প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু যোগ করে একটি পরিসংখ্যা বহুভুজ তৈরি করা হয়। আচ্ছা 13 নম্বর প্রশ্ন, এই যে শ্রেণীটা দেওয়া আছে, এই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব আপেক্ষিক পরিসংখ্যা বের করতে বলেছে। আচ্ছা দেখো এই শ্রেণীটা কোথায় আছে, এই যে 105 থেকে 140, এই যে আমাদের এই যে দ্বিতীয় শ্রেণীর। তাহলে পরিসংখ্যা ঘনত্ব কি? পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য দেখো শ্রেণীর সীমানায় তৈরি করা আছে, উচ্চ থেকে নিম্ন বিয়োগ করলে পরি তোমরা শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাবা। মানে 140 থেকে 100, এই যে 140 থেকে 105 বিয়োগ করো উচ্চ থেকে নিম্ন, এটা পেয়ে যাবা কত? 35 পেয়ে যাবা। তাহলে পেয়ে গেলা শ্রেণী দৈর্ঘ্য 35। তাহলে এখানে এই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত হবে? তাহলে পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাবে তোমরা, এই যে পরিসংখ্যা বাই মানে 13 বাই এই যে শ্রেণী দৈর্ঘ্য 13/35, দেখো 13/35 হয়ে যাবে আমাদের পরিসংখ্যা ঘনত্ব। আর এবং আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা কি? এই শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা হবে পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তার পরিসংখ্যা আছে আমাদের 13, আর মোট পরিসংখ্যাগুলো যোগ করে নেবা। এই যে পরিসংখ্যাগুলো আছে সবগুলো যদি যোগ করে তোমরা পেয়ে যাবা 60 পেয়ে যাবা, এই যে 60, ঠিক আছে। তাহলে আমরা আপেক্ষিক পরিসংখ্যা পেয়ে যাব 13/60, আর পরিসংখ্যা ঘনত্ব পেয়ে গেলাম 13/35। এই তো আমাদের অ্যান্সার। এই অঙ্ক আগের ক্লাসে অনেকবার করা হয়েছে। এরপরে বড় প্রশ্নগুলোর সমাধান খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। আমাদের আর বেশি স্কুল নাই, আমরা 18 নম্বর স্কুল দিয়ে দিলাম, আর 19-20 আছে, আর দুটো স্কুল আছে। এই দুটো স্কুল শেষ হয়ে গেলেই আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন দেওয়া যাবে, তখন আমরা বড় প্রশ্ন শুরু করে দেবো। খুব তাড়াতাড়ি বড় প্রশ্ন ক্লাস আসছে তোমাদের। তাই এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আজকের ক্লাসটার অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আছে, তোমাদের অবশ্যই ভিডিওগুলোতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি আসবে, তোমরা সবাই ভালো থাকো।